না, দ্বিপাক্ষিক বৈঠক বলেন নাই। পররাষ্ট্র সচিব যারা বলছেন যে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন, যেটা আমি শুনেছি। ইতিবাচক সাড়া পেয়েছেন যে সাইড লাইনে ওনাদের দুইজনের বৈঠক হবে। তো যেহেতু আমাদের পররাষ্ট্র সচিব বলছেন, তাহলে একটা এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্টটা সেটা বিভিন্ন ধরনের হয়। এটা আপনি বলতে পারেন হাই যে হেলো হতে পারে, হ্যান্ডশেক হতে পারে, দাঁড়িয়ে ছবি তোলা হতে পারে, কুশল বিনিময় হতে পারে, অনেক কিছু। সে তার দল নেতাকর্মীদের সাথে সরাসরি তার যোগাযোগ নাই, তার অবস্থান কেউ জানে না, অনেক কিছু জানে না। অনেকে টিটকারি করতেছেন, অনেকেই করছেন, এবং অনেকে আজকে দেখলাম বলছেন যে প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে নাকি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে 1 নম্বর আলোচনা হবে। অনেকে এই ইয়ে প্রকাশ করছেন, আমি দেখলাম। আমি বসে ইয়ে হলাম যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে অতিথি হিসাবে জায়গা দিয়ে, বা নরেন্দ্র মোদী না তো, ওখানে ইন্ডিয়ান সকল দল মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে অতিথি হিসেবে আসে। তো নরেন্দ্র মোদীকে এই বিষয়টা কোনো সব দল ছাড়া এই ইউনূস সাহেবের সাথে আলোচনা করবে বলে মনে হয়? স্রেফ স্বপ্ন দেখেছেন। এগুলো স্বপ্ন দেখলে যা হয়, অতিরিক্ত স্বপ্ন দেখে দেখে মাথা মুথা খারাপ আছে, বা রাতের বেলায় এইসব স্বপ্ন দেখে। তো এটা আলোচনার বিষয়ই হবে না। এটা আপনাকে এই মোদি এই ধরনের কোনো আলোচনায় যদি উঠানোর চেষ্টা করা হয়, সে ধরেন ইউনূস সাহেব যে সব করেন মাঝে মাঝে, উনি হয়তো উঠাইলেন, আমি শিওর যে মোদি এ নিয়ে কোনো একটা কথাও বলবে না। এটা মোদিকে তো তার রাজনৈতিক দলগুলোকে ম্যান্ডেট নিতে হবে, কারণ সব রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্ত, যে মোদির একা সিদ্ধান্ত না, কিন্তু এখানে রাহুল গান্ধীরও মতামত আছে। আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে ব্যাংককে আজকে আমাদের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলছিলেন, আমরা রাত 10:10টায় যে অনুষ্ঠানটা করেছিলাম সেখানে এই ইস্যু নিয়ে আলোচনা করছিলাম। বঙ্গোপসাগরকে ঘিরে চীন, ভারত এবং বাংলাদেশ যে বিতর্ক তৈরি হলো সেটা নিয়ে, সেখানে প্রেস ক্লাব দিল্লির অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি মিস্টার গৌতম লাহিড়ী বলছিলেন যে তাদের কাছে যে তথ্য, তাতে কোথাও তারা এমন তথ্য পাননি যে নরেন্দ্র মোদীর সাথে কোনো দ্বিপাক্ষিক বৈঠক ইউনূস সাহেবের হবে। তিনি বলছেন, এমনটাই বলছেন যে ইউনূস সাহেবের সঙ্গে যদি হাই এলো হয় চলতি পথে বা খাবার টেবিলে, সেটা হতে পারে, ওনার সাথে হ্যান্ডশেকটা পর্যন্ত হবে না, কারণ ভারত সরকার তাকে কোনো ধরনের স্বীকৃতি দিতে চায় না, আইনি বৈধতা দিতে চায় না। এই দ্বিপাক্ষিক বৈঠক মানে হচ্ছে আইনি বৈধতা দেওয়া, ভারত সরকার এটাকে ওন করতেছে না, এইটাই লাহিড়ী বলছিলেন। তারপরও বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে একটা দ্বিপাক্ষিক বৈঠক না হলেও সাইডলাইন বৈঠক হবে। না, দ্বিপাক্ষিক বৈঠক বলেন নাই। পররাষ্ট্র সচিব যারা বলছেন যে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন, যেটা আমি শুনেছি। ইতিবাচক সাড়া পেয়েছেন যে সাইড লাইনে ওনাদের দুইজনের বৈঠক হবে। তো সেটা বৈঠক কখন? বৈঠকটা হলো বিকাল 4টায়, একই তারিখে, 4 তারিখে 4 তারিখ সকালের দিকে হলো শীর্ষ সম্মেলনের বাইরে 4টার দিকে তাদের এই দ্বিপাক্ষিক। আর এছাড়াও ইউনূস সাহেবের সাথে অন্যান্যদেরও সাইডলাইন বৈঠক হবে। কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হয়নি। সো যেভাবে আমি শুনেছি, তাতে ওনারা আশা করছেন যে যেই ইঙ্গিতটা দেওয়া হয়েছে, সেই ইঙ্গিতটা আসলে রিয়েল ইঙ্গিত বলে পররাষ্ট্র সচিব মনে করছেন, এবং এটাই এখন ধরেন অন এয়ার করা হয়েছে। এখন ভারত থেকে যেহেতু কোনো বক্তব্য এখন পর্যন্ত আসেনি, সো আসলে এক্স্যাক্টলি আমরা জানি না যে মানে যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা দাবি করছে বা সচিব দাবি করছেন, সেটা ভারত আসলে কতটা, তাদের বক্তব্যটা এখনো আসে নাই। কিন্তু যখন পররাষ্ট্র সচিব দাবি করছে, আমার মনে হয় এটা একটা পজিটিভিটি আছে যে এটা সাইড লাইনে বৈঠক। কি আপনি নিশ্চিত দাভোসের ওনার 47, ওনার নিজের মুখের কথা, আমি হিসাব করছিলাম 40টার মতো, কিন্তু ওনার নিজের মুখের কথা উনি বলছেন 47টা বৈঠক করেছেন। কিন্তু বেশিরভাগই তো আপনি ছবিগুলো দেখছেন একই জায়গাতে, পেছনে একই ওখানে হাত মিলানো ছবি ছিল, এগুলোর সাইড লাইনের এঙ্গেজমেন্ট বলে। এখন এঙ্গেজমেন্ট, এটা কূটনৈতিক ভাষায় এঙ্গেজমেন্ট। এখন এই এঙ্গেজমেন্টটাকে যদি বলা হয় যে দুজনের বৈঠক হতে পারে, সেটাকে যদি আপনি যেভাবে বলেন, তবে এঙ্গেজমেন্ট একটা হওয়ার তো সম্ভাবনা আছে। আপনি একই করিডোর দিয়ে হাঁটবে, একই একটা দিয়ে হাঁটবে, মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। আবার এটাও হতে পারে, হ্যাঁ, মোদি রাজি হয়েছে যে উনি যেহেতু চীনা অস্ত্র মুখ খুলেছেন, যিনি, যে চীন বলেছে যে চীনকে উনি বলেছেন যে ভারতের 7 সিস্টার নিয়ে উনি যেসব কথা বলেছেন, এটাতে হয়তো মোদি উদ্বিগ্ন হয়ে হয়তো বৈঠকে উনি আসলে ইউনূসের মতামত জানার চেষ্টা করতেও পারেন, হতে পারে। মানে এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য। আমি এখন পর্যন্ত ইন্ডিয়ার তরফের কোনো কিছু এখন পর্যন্ত দেখি নাই। দেখলে হয়তো বলা যেত, কিন্তু আই এম নট শিওর। কিন্তু যেহেতু আমাদের পররাষ্ট্র সচিব বলছেন, তাহলে একটা এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্টটা সেটা বিভিন্ন ধরনের হয়। এটা আপনি বলতে পারেন হাই হেলো হতে পারে,
হাই হ্যান্ডশেক হ্যালো হতে পারে, দাঁড়িয়ে ছবি তোলা হতে পারে, কুশল বিনিময় হতে পারে, অনেক কিছুই হতে পারে। এঙ্গেজমেন্ট ইজ এঙ্গেজমেন্ট, এটা ডিপ্লোম্যাটিক ভাষায় এটা এঙ্গেজমেন্ট বলে। একেবারে হাই রিপ্রেজেন্টেটিভ আরেকটা বিষয়, যে বিষয়টা নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে বাংলাদেশ, বিশেষ করে ভারত জুড়ে, এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী সীমান্তবর্তী আসাম, ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বাংলাদেশের ওই অঞ্চল দখল করে নিচ্ছেন, ওই অঞ্চল দখল করে নিচ্ছেন, এইসব নানা বিষয় নিয়ে কথা বলছেন। হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন খলিলুর রহমান যে মিস্টার ইউনুস 2012 সালেও একথা বলেছেন যে এই ল্যান্ডলক যে সেভেন সিস্টার সেখানে ব্যবসা করতে পারে চীন এসে বা অন্য দেশ এসে। জাপানেও তিনি 2023 সালে বলেছেন। কিন্তু ভারতীয় বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদরা বলছেন, ইন্ডিয়ার বিষয়ে উনি কথা বলার কে? ইন্ডিয়ার সঙ্গে কোনো আলোচনা না করেই উনি কথা বলার কে? উনি বঙ্গোপসাগরের দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছেন ভারত মহাসাগরের দাবিদার তিনি কিভাবে হবেন? কিন্তু ভারত মহাসাগর না, উনি তো বঙ্গোপসাগরের কথা বলছেন, ওশানের ল্যান্ডলর্ড। এখন হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন যে এইটা কেউ নিতে পারে না নিতে পারে, চীন এসে আমার দেশে অ্যাসেম্বলিং করবে কোনো জিনিস, সেটা সে অন্য ইয়েতে প্রোডাক্ট রপ্তানি করবে, সেভেন সিস্টার চাইলে নিতে পারে না নিতে পারে, এটা তো ওইভাবে বলা হয়েছে এবং তাদের অবস্থান খুব পরিষ্কার। আচ্ছা, এইটার উত্তর আমি দিচ্ছি, কিন্তু এই ফাঁকে একটা রিকোয়েস্ট যেটা বারবার করা হচ্ছে যে শেখ হাসিনার ভাষণটা প্রচারের জন্য। তো আমি তার উদ্দেশ্যে বলছি যে এটা বাংলাদেশে অনেয়ার করার মতো ক্ষমতা, মানে বিপুল টক শো নাই, এবং সেটা করতে গেলে আইনগত জটিলতায় পড়তে হবে এবং আইনগতভাবে বিপুল টক শো প্রবলেম পড়বে, যে কারণে এটা প্রচার করা সম্ভব না। কিন্তু আপনারা ইউটিউবে গেলে আপনারা বাইরে থেকে যেসব ইউটিউবগুলির আছে, ব্রাঞ্চ আছে, ইভেন একটু আগে আমি জানতে পারলাম বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও তারা পোস্ট করেছে। সো আপনারা ইচ্ছা করলে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পোস্টটাতে ওনার পুরো বক্তৃতাটা করা আছে, ওটা দেখতে পারেন। এখন আসি, আপনিও আরেক দফা বলে দিয়েন মানুষ কিন্তু অনেকেই বলছে যে এটা প্রচার, আমি দেখতেছি অনেকেই বলতেছেন। তো আপনি কিন্তু এটা বারবার বলতে পারেন যে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে এটা আছে। যাই হোক, আমি খলিলুর রহমান সাহেবের যে দাবিগুলো সেটা নিয়ে কিছু কথা বলি। প্রথমত হলো উনি বলেছেন যে ইউনুস সাহেব এটা প্রথম বলেন না, ইউনুস সাহেব এর আগেও বলেছেন, এবং ইউনুস সাহেব 2012 সালে এই কথাটা বলেছেন, এবং সেটা আমি চেক করার চেষ্টা করেছি। চেক করতে গিয়া আমি ইউনুস সাহেবের অলমোস্ট 2012 সালে সবগুলো কোন ইভেন্টে জয়েন করেছেন সেসব জিনিসগুলো, কিন্তু একটা জিনিস আমি ওনার ইউনুস সেন্টারের এখানে কোথাও পেলাম না যে উনি এই ধরনের কোনো বক্তৃতা করেছেন। তবে উনি এই নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়া, হ্যাঁ নর্থ ইস্ট ইন্ডিয়া এবং একটা ফোরামে, নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ বিজনেস ফোরাম নামে একটা ফোরামে উনি এই ধরনের কথা বলেছেন বলে একটা পাওয়া যায়, কিন্তু পুরো বক্তৃতাটা আমি কোথাও পাই না। ওনার ইউনুস সেন্টারের ইয়েতেও আমি পাই না, এবং ওনার নিজস্ব ফেসবুক পেজ সেখানেও আমি কিন্তু ওনার এই ধরনের কোনো বক্তৃতা পাইনি। তবে একটা আছে যে উনি বলেছেন এটা 2012 সালে যেটা দাবি করেছেন, কিন্তু 2012 সালে বলছে কিনা এটা আমি জানি না, কিন্তু এটা একটা বলা হচ্ছে যে কি সামিট যেন একটা সামিট, ওই সামিটে উনি বলে থাকতে পারেন বলা হচ্ছে। সামিটটার এক্স্যাক্টলি নামটা আমি যদি বলতে পারি তাহলে ওনারা যে কেউ খুঁজে নিতে পারবেন যে এক্স্যাক্ট সামিটটার নামটা। I'm so sorry, I'm using your time. হ্যাঁ প্লিজ তথ্য দিতে পারলে তো এটা কভার হয়ে যাবে, সমস্যা নেই। কারণ ওই সামিটে উনি বক্তব্য দিল, এটা তো ভারত বাংলাদেশের সামিট ছিল ব্যবসায়ীদের, হয়তো না নর্থ ইস্ট নিয়ে এইটা এরকম একটা সামিট ছিল এক্স্যাক্টলি, আমি ওই কাগজটা হারিয়ে ফেলছি। তবে খলিলুর রহমান যে উদাহরণ দিয়েছেন যে জাপানের প্রধানমন্ত্রী 2022 সালে এরকম একটা কথা বলেছেন। জাপানের প্রধানমন্ত্রী উনি বক্তৃতা দিয়েছেন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশকে একটা ভ্যালু চেইনের মধ্যে আনার জন্য। যে বক্তৃতাটা দিয়েছিলেন সেটা হলো ইন্ডিয়াতেই একটা মানে জাপান, ইন্ডিয়া, বাংলাদেশ মিলে একটা বে অফ বেঙ্গল বিজনেস এরিয়া তৈরি করার ব্যাপারে একটা সামিটের মধ্যে এই কথাটা বলেছিল কৃষিদা। ওর নাম হলো ফুমিও কিশিদা,
জাপানের প্রধানমন্ত্রী 2023 সালে, বেসিক্যালি 22 সালে না, 2023 সালে, হ্যাঁ, সিঙ্গেল ইকোনমিক জোনের কথা উনি বলেছিলেন, যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, বাংলাদেশ এবং জাপান মিলে বঙ্গোপসাগরীয় এলাকায়, এখানে জাপান ইনক্লুড আছে। এটা শুধুমাত্র উনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু জাপানের কথা বলেন নাই, আর এই খুল্লুর রহমানে কিন্তু বলেন নাই যে কৃষিদা কি নিয়ে কথা বলেছেন। কৃষিদা কিন্তু এখানে জাপানকে ইনক্লুড করে বঙ্গোপসাগরীয় অঞ্চল, সেখানে ভারতের নর্থ ইস্ট এরিয়া নিয়ে ইন্ডিয়া সহ, আচ্ছা, মানে ওখানে উল্লেখ করেছেন যে ওইটা একটা মানে একটা না, ওই এরিয়াটা একটা সিঙ্গেল ইকোনমিক জোন হতে পারে। তো এটা, এবং এটাতে এটা কানেক্টিভিটির সম্ভাবনা খুলে দেবে, যেটা উনি বক্তৃতায় বলেছেন, সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন, এবং সেটা কানেক্টিভিটি জোর করে দেওয়ার জন্য এটা কৃষিদা এই কথাটা বলেছিল। কিন্তু কৃষিদা কখনো বলে নাই আলাদা করে নর্থ ইস্টের সাথে বাংলাদেশের সিঙ্গেল ইকোনমি, যে না, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড জাপান বঙ্গোপসাগরীয় এলাকা নিয়ে একটা সিঙ্গেল ইকোনমিক কৃষিদা বলেছেন। সে 2023 সালে উনি যখন দিল্লি সফরে ছিলেন তখন উনি কথাটা বলেছিলেন। কিন্তু সেটাও আবার উনি কোনো অফিসিয়াল মিটিং এ বলেন নাই, সেখানে একটা সামিটের মধ্যে বলেছেন, সেটা একটা বিজনেস সামিট। সেই বিজনেস সামিটে বক্তৃতা করতে গিয়ে এটা বলছে, কিন্তু কোনো বায়োলেটারাল কোনো বৈঠকে কোনো কিছুতে এটা বলেন নাই। কিন্তু ইউনূস সাহেব কিন্তু এই খলিলুর রহমান যে দায়ে যেভাবে বলছেন যে না না, এটা এর আগে কৃষিদা বলেছে, ইউনূস সাহেব বলেছে, ইউনূস সাহেবের এই কথা আমি এখন পর্যন্ত কোনো ওনার সাইট গুলোতে আমি চেক করেছি, উনি কখনোই কথা বলছে। এনডিটিভিতে উনি তো একটা ইন্টারভিউ দিয়েছিল রিসেন্টলি, সেখানে উনি বলেছেন যে এখানে গুরুত্ব দেওয়ার কথা। ওখানে বলেন নাই যে এই অঞ্চল নিয়ে, এই এলাকা নিয়ে চায়নাকে এক্সটেনশন করবে, এই কথা বলেন না। এনডিটিভিটা আমি চেক করেছি, সেখানে ওটা বলেন না। উনি এই অঞ্চলের জন্য বাংলাদেশের বন্দরটা ব্যবহার হতে পারে বলে এরকম করে উনি বলেছেন, কিন্তু উনি বলেন নাই চাইনিজ এক্সটেনশন হবে এই ইকোনমি, এই কথা কখনোই বলেন নাই। এই খলিলুর রহমান যে দাবিটা করেছেন এটা সম্পূর্ণ অসত্য, এবং খলিলুর রহমানের দাবিটার কোনো ভিত্তি নাই। ইউনূস সাহেব একটা ধারণা দিয়েছেন এনডিটিভির সাথে বক্তৃতা, যে নর্থ ইস্ট এরিয়া এরা ল্যান্ডলক কান্ট্রি এবং এরা আমাদের বন্দরের সুবিধা নিতে পারে, ঠিক আছে। উনি বলেন নাই যে চাইনিজ এক্সটেনশন ইকোনমির সুবিধা নিতে পারবে। টোটালি দুই একেবারে ভিন্ন বিষয়। কিন্তু উনি যেটা এনডিটিভির সাথে বক্তৃতা, উনি ওনাকে ওনার প্রতিনিধিরা বুঝিয়েছে কিনা, ওনার যারা আছেন, বাংলাদেশের চিটাগং বন্দরের সুযোগ সুবিধা অলরেডি এই সেভেন সিস্টার নেয়। কিসে নেয় সেটা কিছু বিষয়ভিত্তিক, লাইক নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে নেয়, এবং অবকাঠামো উন্নয়নের জন্য যা কিছু লাগে সব বাংলাদেশের এই বন্দর ব্যবহার করে কিন্তু তারা নিতে পারে। হয়তো তারা ডাল, চাল, চিনি, বাদাম এগুলো নেয় না, কিন্তু এই যে বেসিক তাদের উন্নয়নের যে যত সামগ্রী, সব সামগ্রী কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে এই চুক্তিটা অলরেডি আছে। সো এই চুক্তি নাই এটা না। তো ইউনূস সাহেব যেটা মেন করছে সব ধরনের বাণিজ্য, ঠিক আছে, সেটা হতে পারে, এটা আরেকটা নতুন চুক্তি হতে পারে। কিন্তু চায়নাকে ডেকে আনা যে তোমাদের এক্সটেনশন করো আমার ইকোনমিরে, আমরা ওই যে ভুটান, নেপাল নিয়ে এবং নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে প্ল্যান করতেছি, তো নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে প্ল্যান করতে হলে ইন্ডিয়াকে লাগবে। তো ইউনূস সাহেব তার বক্তৃতায় কোথাও ইন্ডিয়ার সাথে ওনার কথা হচ্ছে বা ইন্ডিয়ার সাথে কথা বলে করা হবে বা ইন্ডিয়াকে না হবে এটা বলেন নাই। খলিলুর রহমান এই জায়গায় একটা অসত্য কথা বলছে। ইউনূস সেন্টারের সাইটেও আমি যা দেখছি 2012 সালের, এটা উনি বলে থাকতে পারেন, বলা হচ্ছে যে উনি বলে থাকতে পারেন যে নর্থ ইস্টের উন্নয়নের জন্য বাংলাদেশ সাহায্য করতে পারে, বাংলাদেশের বন্দর ব্যবহার হতে পারে, এরকম হয়তো বলে থাকতে পারেন। কিন্তু চাইনিজ এক্সটেনশনের কথা উনি কখনোই বলেন নাই। এটা ডাহা মিথ্যা কথা, ডাহা অসত্য কথা। এই অসত্য কথা, এই মিথ্যা কথা কিংবা বানিয়ে কথা বলা, এইটা আসলে আমাদের জন্য, আমাদের দেশের জন্য কতটা আসলে সুদিন বা দুর্দিন বয়ান, আরো অবনতি ঘটানোর জন্য এগুলোই যথেষ্ট।